অজুহাত এক্সকিউজ দিয়ে এই যে নির্বিচার সংখ্যালঘু নিধন, সবাই তো ইস্কন নয়, মত পথের ভিন্নতা আছে, সবাই তো জামাত করে না, মুসলমান সবাই জামাত করে না, মুসলমান সবাই ইনকিলাব পড়েও না, যার যেটা ভালো লাগছে সে পড়ছে, যার যার মত তার তার। তাহলে আপনি একটা এক্সকিউজ ধরে যদি নির্বিচার কত লোকদের জবাই করার কথা, আপনিও তুললেন কথাটা, জবাই করার অধিকার কে দিয়েছে, তাই না? এই বিষয়গুলো এখনই যদি কঠোর না হয়, ইউনূস সাহেবের নেতৃত্বে বর্তমান সরকার তারা কিন্তু নিজেরাও পার পাবে না। সেই গণভবন একসময় যেমন গণভবন গত বছরে চুরমার করে দিয়েছিল, আজকে ওনার যমুনার ভিতর পর্যন্ত চলে যাবে এরা। এটা হচ্ছে হুঁশিয়ারি তারা দিয়ে দিচ্ছে, তাদের বাস্তবতা বুঝতে হবে সরকারকে। বাস্তবতা সরকার কিভাবে করে বুঝবে? পুলক ঘটক, যেখানে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আজও বলেছেন যে তিনি একটা গৃহযুদ্ধের শঙ্কা দেখছেন, তিনি সরাসরি যুদ্ধের কথা বলছেন। এদিকে ডিএমপির কমিশনার দেখলাম কোথায় যেন গিয়ে তিনি বলছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত, কেউ যদি মানে সরকারই তো বলছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, তারা যুদ্ধ করবে। কার বিরুদ্ধে তারা যুদ্ধ করবে এবং কার বিরুদ্ধে গৃহযুদ্ধ করবে, মানে কোনো কিছু দেখতে পাচ্ছেন পুলক ঘটক? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সবার প্রথম কথা হচ্ছে যে আমি শুনতে পাচ্ছি পুলক দা, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি ঠিক আছে, কারণ আমি অপ্রস্তুত অবস্থায় ঢুকেছি, একেবারে হেডফোনটা যদি খুলে রাখেন, নরমাল যে সাউন্ড ওইটা ব্যবহার করেন, আমার মনে হয় সেটা বেটার হবে। তাতে সমস্যা হবে, কারণ আমার আজকের যে সেটআপ অন্যদিনের সেটআপের থেকে একটু ভিন্ন, এবং ক্যামেরাটা একটু আমার দূরে আছে, এত দূরে আমার সাউন্ড যাবে না, আবার এটা বুঝাতে অনেকক্ষণ সময় লাগবে। এইটাতে শোনা যাচ্ছে কিনা বলেন, তাহলে আমি যতটুকু পারি কথা বলবো। কারণ আমি নয়েজ ক্রিয়েট করছে, নয়েজ হচ্ছে আর কি, একটু নয়েজ ক্রিয়েট, এখানে নয়েজ রিডাকশন ফিচার একটা অপশন আছে নতুন ডিভাইস এগুলো, তো সবটা আমি জানি না। এখন কি নয়েজ কমেছে মনে হয়? না না, হয়নি, নয়েজ কমেনি। আমি কিন্তু একবারে নতুন একটা ডিভাইস ইউজ করছি, এটাতে একটু এই সমস্যাটা অস্বাভাবিক না। আমি এর মধ্যেই কথা বলি, শুধু মেনে নিয়ে আমি কথাগুলো বলি। প্রথমত, গৃহযুদ্ধ বা ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা আমরা সবাই একটি আশঙ্কাজনক পরিস্থিতি দেখছি। সেটা শুধু হিন্দু না, হিন্দু মুসলমান মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবার একটা চিন্তা আছে যে বাংলাদেশকে একটা সংঘাতের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সংঘাতের সবসময় ভিকটিম এবং ইনস্ট্রুমেন্ট হিসেবে যাদেরকে ব্যবহার করা হবে, যেটাকে এরা সবসময় বিএনপি এই কাজটা করেছে অতীতে, জামাত তো তাদের নেপথ্যের মূল কারিগর, এবং উগ্র মৌলবাদী শক্তি বলেন, এবং অরাজনৈতিক ভাবে অসংগঠিত মানুষের মধ্যে এই চেতনাটা আছে যে সুযোগ সুবিধা পেলে হিন্দুদের উপর হামলা করে লুটপাট করা যায়, সম্পত্তি দখল করা যায়। এই সবকিছু মিলে এক শ্রেণীর দুর্বৃত্ত আছে যারা যে কয়েকদিন আগে আপনার ধরুন রংপুরের গঙ্গাচলে হাজার একসঙ্গে গিয়ে মানুষের বাড়ি ঘরে হামলা টামলা করে লুটপাট করে গরু সবকিছু মিলে বাড়িঘর গুড়িয়ে দিয়ে গেছে সেনাবাহিনীর উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে, এবং সেনাবাহিনী করতে দিয়েছে। এটা বাস্তবতা হচ্ছে যে এই কথাগুলো বলাটাও আমি যে বলছি নিজের জীবনকে বিপন্ন করে বলছি, বা যারা কথা বলবে তারা বিপন্ন অবস্থায় থেকে তাদেরকে প্রতিবাদটা করতে হবে, এরকম একটা বাস্তবতা দেশ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যেটা ঘটছে সেটা হচ্ছে যে অতীতে আপনাদের মনে আছে যে বাবরি মসজিদ ভাঙার একটা নিউজ একটা তৈরি করেছিল ইনকিলাব, এবং তারপরে সাদা বলে এটা সারা দেশে মন্দিরগুলো গুড়িয়ে দেওয়া হলো। হযরতবাগ মসজিদে ভারতের সেনা অভিযান, এর একটা নিউজ বানিয়ে বাংলাদেশের শত শত মন্দির, বাড়িঘর, একেবারে ব্যবসা প্রতিষ্ঠান ঘুরিয়ে, তো এটা একটা রেগুলার ইন্টারভালের মধ্যে দিয়ে মানে নিয়মিত বিরতিতে বা কখনো অনিয়মিত বিরতিতে হিন্দুদের উপর হামলাটা ঘটে থাকে। এবং ধর্ম অবমাননার জন্য যে অজুহাতটা আনা, ধর্ম অবমাননাতে মুসলমানদের বা আমাদের তৌহিদি জনতাদের খুব একটা আপত্তি আছে আমার মনে হয় না, কারণ তারা নিজেরাই প্রায়শ এটা করে থাকেন। কিন্তু অজুহাত হিসেবে ব্যবহারের জন্য যেটা করেন তার অন্যতম প্রমাণ হচ্ছে, ধরুন একজন ইকবালকে ওনারা ব্যবহার করেছেন কুমিল্লায় একটা মন্দিরে হনুমানের পায়ের কাছে কোরআন শরীফ রাখা। এখন ধরুন হনুমানের কাছে পায়ের কাছে কোরআন শরীফ রাখা, এটা কি ধর্মের অবমাননা তো বা ইসলামের অনুভূতিতে আঘাত হওয়ার কথা, তাই না?
তো এই আঘাতের কারণে বেশ কয়েকটা লোকে কুপিয়ে মেরেও ফেলেছে সারা দেশে। 2021 সালের ঘটনা এটা। অনেক বাড়িঘর আগুন জ্বালিয়ে দিয়েছে, সবগুলো হিন্দুদের উপর করেছে। ইন্টারেস্টিংলি প্রমাণিত হয়েছে যে ইকবাল নামে একজনকে ওরা ব্যবহার করেছে। আচ্ছা, ইকবাল ধর্ম অবমাননা করেনি, তার প্রতি কোনো ক্ষোভ আছে? বা যারা এইটা কাজ করেছে, এই কাজটা যে করেছে, ইসলামের একটা খুব শ্রদ্ধা ভাজন একটি গ্রন্থ কোরআন শরীফকে হনুমানের মূর্তির পায়ের কাছে রেখে এসেছে, এই যে কাজটা ইকবাল করলো, এই জন্য ইকবালের বিরুদ্ধে সারা দেশে তৌহিদি জনতা কোনো মিছিল কখনো দেখেছেন? ইকবালের বাড়িঘর ভাঙতে গিয়েছিল বা ইকবালের বিচার চেয়েছে কোন সমাবেশ দেখেছেন, কোন মিছিল করেছে? না তো। ইকবাল তাদের লোক। এই মুহূর্তে এই যে ইকবালের মতো আরেকটা কাহিনী, এই যে নতুন আরেকটা মিডিয়াকে দিয়ে আবার প্রচার করা হয়েছে যে একজন ইমামকে নাকি ইসকন অপহরণ করে নিয়ে গিয়েছিল, এবং নিজের গল্প, এবং এটা একেবারে আরেকটা ইকবাল। এবং এটার আপনি যে বলছেন যে মিরপুরের একটা মসজিদের উনি উস্কানিটি দিয়েছে, মনে হয় না যে উনি এককভাবে দিয়েছে, কারণ আমি যেখানে থাকি তার পাশের যে মন্দির, সেখানেও আমি শুক্রবার দিন খুতবা শুনতেছিলাম ইসকনের বিরুদ্ধে খুব জ্বালাময়ী ভাষণ মূলত, এবং সারা দেশে কোন মসজিদে বাজছিল আমি জানি না। সুতরাং আমি কেন মিরপুরের একটা মসজিদের থেকে হয়েছে বলবো বা অমুকের? আমি তো ভিডিও গুলো যা দেখছি, সেই ভিডিওতে প্রকাশ্যে গলা কাটতে চাচ্ছে, জবাই করতে চাচ্ছে, একটা একটা করে মেরে ফেলার কথা বলছে। এই যে কথাগুলো বলছে বলছে সন্ত্রাসের বিরুদ্ধে, কি করতে চাচ্ছে? জবাই করতে চাচ্ছে। অভিযোগ কি? ইসকন সন্ত্রাস করেছে। আর যারা বলছে তারা অস্ত্র উঁচিয়ে কথা বলছে। ইসকনের অস্ত্র কোথায় পেলেন? ইসকন সারা পৃথিবীতে, যদি আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেটা শান্তিবাদী সংগঠন, বিশ্বজুড়ে মানবতার পক্ষে কথা বলে, অ্যামনেস্টিকেও যদি অভিযুক্ত করতে পারেন যে এরা সন্ত্রাসের পৃষ্ঠপোষক, বা এরকম কোন অভিযোগ যদি দিতে পারেন, সমালোচনার কারণে সমালোচনা করতে পারেন, রাজনৈতিক অভিযোগ আনতে পারেন, ইসকনের বিরুদ্ধে আপনি সেই অভিযোগ আনতে পারবেন না তো? এটা বিশ্বজনীন সংগঠন। তার যুক্তরাষ্ট্রে আপনি বাস করেন, আপনি যুক্তরাষ্ট্রে থাকেন, আপনি জানেন যে কাজগুলোই আসলে আমেরিকা থেকে শুরু করেছে তারা। এবং তাদের বেসিক প্রিন্সিপাল কি? গৌড়ীয় বৈষ্ণবেরা, এই গৌড়ীয় বৈষ্ণব মতাদর্শই হচ্ছে মূলত শান্তিবাদী, যারা নিরামিষ ভোজন করে, যারা অহিংস তাদের জীবনধারা, এবং অহিংসার প্র্যাকটিসটাই তাদের মেইন প্র্যাকটিস। ওখানে গৌড়ীয় যে বৈষ্ণবের পরবর্তী ধারা আর একটা বড় লক্ষণীয় দিক হচ্ছে যে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি বেসিক প্রিন্সিপাল ছিল, মারিবি কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? তাকে কলসির কানা মেরেছে, কিন্তু উল্টো তাকে, তার দায়িত্বটা হচ্ছে প্রেম, মানে পাল্টা আঘাত করে না। ইসকন এই আদর্শের সংগঠন। ইসকনের বেসিক প্রিন্সিপালের একটি হচ্ছে গৌড়ীয়, কথাটা শেষ করি তারপরে আপনার ইয়েতে যাই। একটি বেসিক প্রিন্সিপাল ধর্মীয় একটা বেসিক জায়গা হচ্ছে তিনাদপি শুনিচেন তরুণীব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদাহরি। ওদের বেসিক প্রিন্সিপাল তিনাদপি শুনিচেন, তিনের চেয়েও অনেকেই মন্তব্য করছেন আপনার কথাগুলি শুনতে বুঝতে পারছেন না, অনেক নয়েজ করছে, তো গুরুত্বপূর্ণ কথাগুলি বোঝাই যাচ্ছে না, এটা অভিযোগ করছেন। আপনি একটু দেখবেন দাদা একটুখানি, আমি সুমি আপার কাছ থেকে ঘুরে আসি, মানে আপনার এই কথাটুকু শেষ করে আপনি তো শেষ করেছি। তিনাদপি শুনিচেন তরুণীব সহিষ্ণুনা, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে, তিনের চেয়ে নিচু হতে হবে বেসিক প্রিন্সিপাল। অমানীনা মানদেহ কীর্তনীয় সদাহরি, যে আমাকে অসম্মান করে তাকেও সম্মানিত করতে হবে, এটা আমাদের বেসিক প্রিন্সিপাল। এবং সদা হরিনাম কীর্তন হবে, এটা আমাদের একেবারেই বেসিক প্রিন্সিপাল। এই ধর্মীয় গ্রুপটার আমি মেম্বার না, তাদের সঙ্গে আমার, আমি তো মানে ওই মানে 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 কৌল সাধনার পক্ষের মানুষ। আমি তো মানে খোল করতাল বাজায় দুর্বল হরিনাম করার মানুষ না, আমি তো বিপ্লবী মানুষ। ওদের প্রিন্সিপালের সঙ্গে আমাদের যদি দোষ দিত তাহলে বুঝতাম, কিন্তু এই লোকগুলো আসলে হরিনাম করা মানুষ। দাদা গুরুত্বপূর্ণ কথাগুলি বলছেন, কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, একটুখানি দেখেন, একটু কষ্ট করে দেখেন। আমি একটু সুমি খানের কাছে গেছি, আপনি একটু অডিওটা একটু ঠিক করেন দাদা। হ্যাঁ, সুমি খান, আপনার এলাকায় যাই, আপনি চট্টগ্রামের মেয়ে, আপনি জঙ্গিদের নিয়ে অনেক কাজ করেছেন, আপনি যুদ্ধাপরাধীদের নিয়ে কাজ করেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এই সাকা চৌধুরী, মীর কাসেম, নিজামীদেরকে নাকি সরকার
মানে কি বলবো এটাকে, সরকার নাকি এটা তাদের ফাঁসি দিয়েছে মানে অন্যায়ভাবে, অন্যায্যভাবে। বলেন তো এটার বিষয়টি কি? দুঃখিত, আমার বলতে হচ্ছে যে মির্জা ফখরুল হয়েছে। মির্জা ফখরুল হচ্ছেন চোখা রাজাকারের ছেলে, পুত্র। তার বাবা যেহেতু রাজাকার ছিলেন, উপদেষ্টা পরিষদে আজকে যারা আছে, শারমিন আপা ছাড়া, শারমিন আপার বাবা শিক্ষাবিদ ছিলেন, শারমিন আপার মা ছিলেন অন্যতম নারী সংগঠক, তারা ছাড়া, তারা দু একজন ছাড়া প্রত্যেকেই উপদেষ্টা পরিষদে যারা আছে ৭১-এ তাদের ভূমিকা পাকিস্তানের পক্ষে, এবং একটা দেশের পক্ষে হতে পারে, কিন্তু নিজের দেশের বিরুদ্ধে গিয়ে যখন তারা আপনার ঘাতকের পক্ষে ৩০ লক্ষ এই যে গণহত্যা করে নিজের দেশকে, নিজের অর্থনীতিকে, সম্পদগুলো, সমুদ্র সম্পদ বলুন আর মাটির নিচের সম্পদ বলুন, সেগুলো অন্য একটা দেশকে দিয়ে নিজে ঝাঁঝরা করে তারাও জাতিসংঘের চিরকুট নিয়ে নিয়ে ঘুরবে। পাসপোর্ট তো ইতিমধ্যে, পাসপোর্টের মান অনেক নিচে নেমে গেছে। যারা মনে করেন যে মির্জা ফখরুল শিক্ষিত, তার মেয়েও শিক্ষিত, বাবাকে নিয়ে অনেক বাণী টানি দেন, এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন চলছে, আমরা যারা সরাসরি এই মামলাগুলো দেখছিলাম, আমরা দেখেছি যে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ যে মামলাগুলো, যে মানবতার বিরুদ্ধে অপরাধ মামলার যে আইনটা করা হয়েছিল, পৃথিবীর তাবড় তাবড় দেশের, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে আপনার যতগুলো আপনার দেশে যুদ্ধাপরাধ ঘটেছে, প্রত্যেকটা দেশের বিশেষজ্ঞরা এসে কিন্তু তখন এই আইনটি তৈরি করেছিল যাতে, এবং একইভাবে আমরা দেখেছি তিনি যে বলছেন, সাকা চৌধুরী বলুন, গোলাম আজম বলুন, সাইদি বলুন, আপনার মীর কাসেম বলুন, তারা তো পায়ের উপর পা তুলে বসে বসে বিচার প্রক্রিয়া কম্পিউটারে বসে বসে দেখেছে। তাদের আইনজীবীরা ছিলেন, তাজুল ছিলেন জুনিয়র আইনজীবী, ব্যারিস্টার রাজ্জাক ছিলেন সিনিয়র আইনজীবী। হ্যাঁ, তারা তো সওয়াল জবাব করেছে। আজকে যাদেরকে জেলে ঢুকিয়েছে, বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে রাজনৈতিক সংগঠক বলুন, শাহরিয়ার কবিরদের মতো, অথবা আমাদের হচ্ছে গিয়ে সহকর্মীরা যারা আছেন, আবুল বারকাত স্যারের মতো গবেষক, শিক্ষাবিদ, বিশিষ্ট দেশের একজন সম্পদ, সারা বিশ্ব যাকে জানে, তাহলে এই ধরনের মানুষগুলোকে তো একটি কথা বলারও সুযোগ দিচ্ছে না। তাহলে তাদেরকে মানুষ বুঝুক। এখানে একটা লাইন আমাকে বলতে হচ্ছে, আজকে ওরা যে বিবৃতি দিয়েছে, এই জঙ্গি দলটা, হ্যাঁ, তারা তাদের বিবৃতিতে একটা কথা বলেছে যে এরা নাকি, ইসকন নাকি দেশ বিরোধী। ইসকন বাংলাদেশ বিরোধী কখন কি বক্তব্য দিয়েছে? ইসকন তাদের কথা মতো, ইসকন তাদের মতো করে, তাদের মত, সে উগ্র চিন্তা হোক, যে চিন্তাই হোক, কিন্তু গুম, খুন, ধর্ষণ কখন করেছে? প্রমাণ দিয়ে তো কথা বলতে হবে। এবং তারা বলছে যে ভাগোয়া লাভ ট্রাম নামে কোন ইসকন সদস্য আমাদের কোনো বোনের পিছনে পড়েছে বলে প্রমাণ পাওয়া মাত্রই তাকে ধরে গণধুলায় দিয়ে পুলিশের হাতে তুলে দিন। আরো ইন্টারেস্টিং হচ্ছে, সুলতানা রহমান তারা বলছে পুলিশের বিরুদ্ধে জঙ্গিরা সংগঠিত হয়েছে কিভাবে? হাজার হাজার পুলিশ সদস্যকে মেরে ফেলেছে, সদ্য নিয়োগ প্রাপ্ত ৭০০-র বেশি পুলিশ সদস্য নিয়োগ বাতিল করেছে। তারা বলছে পুলিশ যদি ইসকনের বিরুদ্ধে সমাবেশ করার সময়ে পুলিশ যদি বাধা দেয়, ইসকন নিষিদ্ধের জন্য সারা দেশে, এটা ইনকিলাব আজকে পড়লে দেখবেন, ওখানে বিবৃতি ছাপা হয়েছে, যে কোনো জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যদি ঝামেলা করে, পুলিশকে কি ওরা আইন শৃঙ্খলা বাহিনী মনে করে না? আচ্ছা, তাহলে ওই পুলিশের পরিচয় সহ ছবি পুলিশের আজাদি আন্দোলন বাংলাদেশের পেজে পাঠাবেন।